ঘটনাটা কিন্তু একদম রিসেন্ট ঘটনাই বলতে হবে, 2024 সালের 31শে ডিসেম্বর রাতের বেলা এই গাজনা ইউনিয়নের যে রাস্তাটা রয়েছে, বিশেষ করে মধুখালী থেকে গোয়ালন্দের নিমতলা পর্যন্ত একটা রাস্তা রয়েছে। ওই রাস্তার কিন্তু বেশ কিছু শাখা প্রশাখা রয়েছে। মধুখালী থেকে গাজনা হয়ে, বেলেশ্বর হয়ে, ধর্মশী, রাজাপুর হয়ে একটা রাস্তা চলে গেছে শিবরামপুরের দিকে, আর একটা রাস্তা চলে গেছে রাজবাড়ির দিকে। রাজবাড়ির দিকে যাওয়ার যে রাস্তা, সেখান থেকে কিন্তু আর একটা রাস্তা নিমতলির দিকে চলে গেছে। তাই ওটাকে মধুখালী তো নিমতলার রাস্তা বা নিমতলির রাস্তাটা এই নামেই আসলে মানুষ বেশি চিনে থাকেন আর কি। তো এই রাস্তারও বেশ কিছু ঘটনা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই গাজনা বাজার পার হয়ে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটার নামটা আমরা না বলি। আর ওইখানকার যারা আছেন, ঘটনা শুনছেন, তারাও অনুগ্রহ করে কমেন্ট সেকশনে গ্রামের নামটি লিখবেন না। ওই গ্রামে একটি ছাইয়ের ফ্যাক্টরি হয়েছে। ছাইয়ের ফ্যাক্টরি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন বিভিন্ন কালি ব্যবহার করি, মার্কারের কালি থেকে শুরু করে নিয়ে অফিসিয়াল বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের কালি ব্যবহৃত হয়। এই কালি তৈরির অন্যতম একটি উপাদান হচ্ছে ছাই, এবং এই ছাইটা বিশেষ একটি উপাদান পুড়িয়ে তৈরি করা হয়, সেটা হচ্ছে পাটখড়ি। আপনারা জানেন যে ফরিদপুর অঞ্চলে প্রচুর পাট হয়, আর সেই পাট যখন সেখান থেকে আঁশটা বের করে ফেলা হয়, তখন পাটখড়িগুলো রয়ে যায়। এই পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এখন তো অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, যার কারণে গ্রামে এখনো পাটখড়ি ব্যবহার হলেও শহরে এখন এটা একদম দেখা যায় না বললেই চলে। ঢাকা শহরে তো একদমই নাই, অন্যান্য মফস্বল শহরগুলোতেও সিলিন্ডার গ্যাস অনেকেই ব্যবহার করেন। যাদের লাকড়ির চুলা রয়েছে তারা কিছুটা পাটখড়ি ব্যবহার করেন। আর এই যে উদ্বৃত্ত যে পাটখড়িগুলো, প্রচুর পরিমাণে যে পাটখড়িগুলো থেকে যাচ্ছে, এটা কি করা হয়, এটা একটা বিশেষ চুল্লিতে পোড়ানো হয়, এবং এটা থেকে যে ছাইটা হয়, এই ছাইটা একটা বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে সেই ছাইটা প্যাকেটজাত করে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এই ছাই থেকেই বিভিন্ন ধরনের মূল্যবান কালি তৈরি হয়, বিভিন্ন রং তৈরি হয়। শুধু যে কালি তা না, অনেক ধরনের মেডিসিনও তৈরি হয়। রাজবাড়িতে, বিশেষ করে ফরিদপুর অঞ্চলে আমি বলবো, রাজবাড়ি, ফরিদপুর, এই আশেপাশের আরো যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সেখানে এই ধরনের বিভিন্ন চুল্লিগুলো স্থাপন করা হয়েছে। এই পাটখড়িগুলো পুড়িয়ে সেখান থেকে ছাই সংগ্রহ করা হয় এবং এগুলো এক্সপোর্ট করা হয়। যদিও বা পরিবেশের অনেক দূষণ হচ্ছে, যার কারণে আমরা আজকের ঘটনায় যেই চুল্লির কথা বলবো, এটা আপাতত বন্ধ রয়েছে। তো চলুন ঘটনায় চলে যাই। সময়টা তো বলেছি যে 2024 সালের 31শে ডিসেম্বর রাতের বেলা ওইখানে যেই চুল্লিটা রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন 2 শিফটে ডিউটি হয়। দিনের বেলা একটা শিফট আর রাতের বেলা একটা শিফট। তবে রাতের বেলা যেই শিফটটা রয়েছে, তারা কিন্তু সারা রাত ধরে যে পাটখড়ি পুড়িয়ে ছাই তৈরি করেন, বিষয়টা এরকম না। রাত 2টো পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 2টো পর্যন্ত চলে। এরপরে এই পুড়ে যাওয়া যে পাটখড়িগুলো থেকে ছাই হলো, এই ছাইগুলো তো ঠান্ডা হতে সময় লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেগুলো বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়। এরকম কাজ তো করতে সময় দিতে হয়। এই জন্য 24 ঘন্টা এই চুল্লি জ্বালানো সম্ভব হয় না, ঠান্ডা করতে হয় সেই ছাই সংগ্রহ করার জন্য আর কি। তো যাই হোক, তো এভাবে কিন্তু চলছিল। মূলত এখানে 2জন ব্যক্তির সাথে ঘটনা ঘটেছে। প্রথমে যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে আরহাম। সে একজন তরুণ যুবক, ভালোই কাজ করছিল। তো ওর ওই রাত্রে, মানে 31শে ডিসেম্বর 2024 সাল, যেটা ওই রাত্রে ওর ডিউটি পড়েছিল নাইট শিফটে। তো নাইট শিফটে আরো কয়েকজন ডিউটি করছিল। ওরা যেখানে ওই পাটখড়িগুলো পোড়ায়, তার থেকে একটু দূরেই কিন্তু টনকে টন, মানে শত শত টন পাটখড়ি জমা করে রাখা আছে নির্দিষ্ট জায়গায়। ওইটার পাশে একটা তাল গাছ রয়েছে, ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটা তাল গাছ রয়েছে আর কি। রাতের বেলা তারা পাটখড়ি পোড়াতে থাকেন। পোড়াতে পোড়াতে 2টার সময় তো ডিউটি শেষ, কিন্তু তার 1 ঘন্টা আগে তাদের যে সর্দার ছিল, প্রত্যেকটা শিফটে একজন সর্দার থাকেন। তো এই যে আরহাম ছেলেটা, এই ছেলেটা ওই সর্দারকে বলে, সর্দার আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু ঘুমাই, আপনাদের শিফট শেষ হলে আমাকে ডাক দিন, তারপর বাসায় চলে যাব।
সাধারণত এই পাটখড়ি পোড়ানোর কাজটা কিন্তু এতটা সহজ না, প্রচন্ড তাপ হিট কিন্তু সহ্য করতে হয়, তারপর কিন্তু ধোঁয়া ওড়ে, এই ধোঁয়াগুলো নাকে মুখে গেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয়, অসুস্থতা বোধ হয়। তো এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয় ওই যারা পাটখড়ি পোড়ান। তো যে সর্দার ছিল ঠিক উনি বললেন যে ঠিক আছে তুমি ঘুমাও, যাওয়ার সময় ডাক দিয়ে দিব। তো ওখান থেকে একটু দূরে গিয়ে এই আরহাম ছেলেটা বিশ্রাম নিচ্ছিল, খুব ক্লান্ত ছিল, সে ঘুমিয়েও পড়ে। এদিকে কি হয়, পাটখড়ি পোড়ানোর শেষে রাত 2টোর পরে অন্য যারা ছিলেন সর্দার সহ তারা ওই আরহামকে ডাকতে গেছেন যে চলে যাচ্ছি, ওকে উঠাই নিয়ে যাই। তারা যে এই যে ডাকাডাকি করছেন, আরহামের আর ঘুম ভাঙে না, মানে এমন ঘুম, মনে হচ্ছে তাকে এখন কাঁধে তুলে নিয়ে যেতে হবে। এখন কাঁধে তুলে নিয়ে যাওয়াও সমস্যা ছিল না, কিন্তু আরহামের যেই বাড়িটা, ওই বাড়িটা ছিল অন্য ডিরেকশনে, আর ওইখানে অন্যরা যারা ছিলেন তাদের বাসা ছিল অন্য ডিরেকশনে। সবাই মিলে চিন্তা করলেন কি করা যায় আরহাম ছেলেটাকে। তখন সবাই বললেন, সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে ও তো সাহসী ছেলে, সমস্যা নাই, ওর ঘুম ভেঙে গেলে ও একাই উঠে বাড়ি চলে যেতে পারবে, এটা নতুন কিছু না, আমরা চলে যাই। তো ওনারা কি করেছেন, ওনারা ওনাদের মতো করে চলে গেছেন। এর ভিতরে কি হয়, আরহাম তো ঘুমাচ্ছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তখন যে রাত আনুমানিক কয়টা এটা আসলে সে বলতে পারে না। তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পর দেখছেন যে চুলা টুলা সব কিন্তু নেভানো, সব বন্ধ, কেউ নাই, তার দিকে অন্ধকার, চাঁদের আলো আছে, আর ওখানে কিন্তু লাইটও আছে, বিদ্যুৎ সংযোগ তো আছেই, লাইট জ্বলছে। সে তো চুলা থেকে বেশ খানিকটা দূরেই শুয়েছিল আর কি, কারণ চুলার কাছে তো গরম, ওখানে শুলে তো তার ঘুম হবে না। আর ডিসেম্বর মাস, তখন তো শীত তো থাকেই। তো যাই হোক, হালকা কুয়াশাও ছিল চারদিকে, যেহেতু কুয়াশা, ওই চুলা বন্ধ হয়ে গেছে, আগুনের তাপ তো চারদিকে নাই, কুয়াশা মোটামুটি পড়ে গেছে। তো আরহাম ওই শুয়ে শুয়েই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে লক্ষ্য করে ওই যে চুলাটা, ওই চুলার ভেতর থেকে একটা কালো কুচকুচে অবয়ব, খুব বেশি লম্বা না, 7-8 বছর বয়সী বাচ্চারা যতটুকু লম্বা হয়, যেরকম স্বাস্থ্য হয়, স্বাভাবিক স্বাস্থ্য আর কি, ওই রকম। তো এই জিনিসটা ওই চুলা থেকে একবার বের হচ্ছে, আবার লাফ দিয়ে ঢুকছে, মনে হচ্ছে খেলা করছে। আর যখন বের হচ্ছে তখন আরহাম খেয়াল করলো যে এই অবয়বটার পুরো শরীরটাই কালো কুচকুচে। চাঁদের আলোতে দেখা যাচ্ছিল বিষয়টা এরকম না, আমি তো বললাম যে ওইখানে কিন্তু আলো ছিল, লাইটের আলো ছিল, এনার্জি বাল্ব জ্বালানো ছিল একটু দূরে, সেই আলোতেও কিন্তু বোঝা যাচ্ছিল যে একদম কুচকুচে কালো, শরীরে লোম রয়েছে বেশ বড় বড়, আর চোখ দুটো একদম সাদা, এতটা সাদা মনে হচ্ছে যে ওই চোখ দুটো লাইটের মতো সাদা, এনার্জি বাল্ব যেরকম হয় না, মনে হচ্ছে ওই চোখের ওই জায়গায়, চোখের আকৃতিতে এনার্জি বাল্ব লাগানো। এই দৃশ্য উনি দেখেছেন, দেখার পর ওই যে অবয়বটা, ওই অবয়বটাও খেয়াল করে যে আরহাম তাকে দেখে ফেলেছে। এবার আর ওই অবয়বটা ওই চুল্লির মধ্যে ঝাঁপ দেয় না, সে আরহামের দিকে একটু একটু করে এগিয়ে আসে। আরহাম উঠে দৌড় দিবে, কিন্তু সে সেটা পারছে না, মনে হচ্ছে আরহামের শরীরটা একদম প্যারালাইজড হয়ে গেছে, সে নড়াচড়া করতে পারছে না। আর ওই অবয়বটা আস্তে আস্তে এগিয়ে আসছে, আর আরহামকে উদ্দেশ্য করে বলছে, কিরে আরহাম, দে, আমাকে দে, দে না, দে, দিবি না, এরকম বলছে। এরকম কয়েকবার বলার পরেই যখন ওই অভাবটা একদম কাছাকাছি চলে আসছে, এরপরে ভয়ে আরহাম সেন্সলেস হয়ে পড়ে, তার কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সকাল হয়ে গেছে, এবং ওই যে সকালের শিফটে যারা ডিউটি করতে আসে তারা এসে দেখে আরহাম এরকম অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকক্ষণের চেষ্টার পর আল্লাহর রহমতে আরহামের জ্ঞান ফিরেছে। আরহামকে জিজ্ঞেস করা হয়, কিরে বাপু, তুমি রাত্রেবেলা বাড়িতে যাও নাই? কারণ সকালের শিফটে যারা আসছে তারা তো ওই রাত্রের শিফটের ছিল না, তারা ওই ডে শিফটে ডিউটি করেছে, তারাই আসছে আবার ডে শিফটে পরের দিন। তো তারা তো জানে না যে কি হয়েছে, তারা জানে আরহাম তো রাত্রে ডিউটি করবে, ডিউটি করে চলে যাবে। ওনাদেরকে ঘটনা খুলে বলেন যে রাতের বেলা আরহাম এরকম এরকম দেখেছে। উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন এমনি টুকিটাকি ঝাড়ফুঁক বলতে এমনি দোয়া পরে ফু দেয়া যেটা জানতেন সেটা পরে ফু দেন এবং আরহামকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো এটা তো গেল ওই রাত্রে আরহামের সাথে ঘটে যাওয়া ঘটনা। ওই রাত্রে একই সময়ে আর একটা ঘটনা ঘটেছে। যেহেতু 31শে ডিসেম্বর, পরের দিন 1 জানুয়ারি 2025, ওই গ্রামের 3-4 জন ছেলে পেলে
উঠতি বয়সী ছেলে পেলে, ওরা কি করেছে, একটা ডেকোরেটর থেকে সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে আসছে। ভাড়া করে এই যে চুল্লির যে জায়গাটা, এখান থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠের মতো রয়েছে, সেখানে বেশ কিছু গাছ টাছ রয়েছে, ওরা ওইখানে পিকনিক করবে। ওই গ্রামে সামাজিকভাবে কিন্তু একটা রীতি প্রচলিত আছে, যেটা আমাকে শাওন শেখ ভাই জানিয়েছেন। সেটা হচ্ছে যে ওই গ্রামে বিয়ে হোক, অন্য কোনো ধরনের অনুষ্ঠান হোক, কোনো অবস্থাতেই বক্সে বা মাইকে গান বাদ্য বাজানো যাবে না। যদি কেউ বাজায় ইচ্ছাকৃতভাবে, তাহলে তার শাস্তি কি? সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই পরিবারের কেউ যদি মারা যায়, তাহলে ওখানে যে স্থানীয় গোরস্থান রয়েছে সেখানে তাকে কবর দিতে দেয়া হবে না। মূলত এই ধরনের কঠিন সিদ্ধান্ত সামাজিকভাবে নেওয়ার কারণটা কি, এই বিষয়ে শাওন শেখ ভাই বললেন যে ইতোপূর্বে এই উচ্চ শব্দে বক্স বাজানোর কারণে গ্রামের অনেক শিশু এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষতি হয়েছে, এমনকি হার্টের সমস্যা রয়েছে এমন ব্যক্তিরও মারাত্মক ক্ষতি হয়েছে। বারবার বলার পরও যখন এই ধরনের সমস্যার সমাধান হয়নি, যখন দেখা গেল যে এই ধরনের সমস্যার সমাধান করাটা আসলে আইন প্রয়োগ করে সম্ভব নয়, প্রচলিত আইন, তখন সামাজিকভাবে একটা কঠোর আইন তারা করে ফেলেন, সর্বজন স্বীকৃত একটা আইন, সেটা হলো এইটা। যেহেতু এই ধরনের একটা কঠোর নিয়ম আছে, ওই উঠতি বয়সী ছেলেপেলেরাও জানতো, এই জন্যই মূলত ওরা ওই খানিকটা দূরে খুবই আস্তে, মানে এটা দূরে যাবে না আর কি, খালি ওরাই শুনবে, এরকম ভাবে একটা বক্স তারা ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসে। পাশেই একটা বোরিং ঘর ছিল, মানে স্যালো মেশিনের ঘর ছিল, সেখান থেকে মূলত ওই স্যালো মেশিনের যিনি ওনার তাকে বলে ওই বিদ্যুতের সংযোগটা তারা নিয়েছিলেন আর কি। তো ওইখানে খুবই হালকা করে মিউজিক বাজাচ্ছিলেন। আর যেহেতু ডিসেম্বর মাস, শীত ছিল, তো ওরা আগুন জ্বালিয়েছিল, আগুন জ্বালিয়ে একটু মানে আগুন পোহাবে যাতে ঠান্ডা কম লাগে। আর রান্না বাড়া হচ্ছিল, তারা খাওয়া দাওয়া করবে। এরই মধ্যে কি হয়, বেশ খানিকক্ষণ ওইভাবে আগুন জ্বালাতে জ্বালাতে একটা পর্যায়ে এসে আগুনটা অনেকটাই শেষ হয়ে যায়। ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুজন তারা বলেন যে আচ্ছা, আগুন তো নিভে যাচ্ছে, আমরা গিয়ে একটু খড়ি সংগ্রহ করে নিয়ে আসি। খড়ি কোথায় সংগ্রহ করতে যাবেন? ওই যে যেই তাল গাছের কথা বললাম ওইখানে যাবেন। ওখানে তো পাটখড়ি ছিল, শত শত টন পাটখড়ি মজুত করে রাখে, কিন্তু ওরা ওটা একটা হাত দেয় নাই, কারণ ওইটা তো আরেকজনের মালিকানা, তারা তো একটা কাজের জন্য ওখানে নিয়ে আসছেন। তো ওরা কিন্তু ওইখানে হাত দেয় নাই। ওরা চিন্তা করেছে যে ওইখানে একটা মোটামুটি ছোট তাল গাছই রয়েছে, অনায়াসে সেটাতে উঠে যাওয়া যায়। ওই তাল গাছে বেশ কয়েকটা শুকনো স্থানীয়ভাবে ডেগা বলে, মানে যে পাতাগুলো ডাল সমেত পাতা, তো ওইটা নিয়ে আসবেন, সংগ্রহ করবেন। ওরকম 3-4টা নিয়ে আসলেই অনেকটা সময় ধরে পোড়ানো যাবে। ওই চিন্তা করে দুইজন ওইখানে আসছেন। দুইজন যখন আসছেন, এর মধ্যে একজন নিচে আছেন আর একজন উপরে উঠে গেছেন, অনায়াসেই উপরে উঠে গেছেন। এর মধ্যে নিচে যিনি আছেন তার মোবাইলের চার্জ শেষ, আলো জ্বালানো ছিল, ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। তো সে আবার বলছে যে এই আমি মোবাইলটা চার্জে রেখে আসি, রেখে আবার আসতেছি, তুই পার, এই পাতাগুলা পার। ও উপর থেকে কথা, ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি চলে এসো। ওরা তো কাছাকাছি ছিল। সে আবার ওই মোবাইলটা চার্জ দেওয়ার জন্য ওই যেখানে বক্সটা রাখা ছিল ওইদিকে যাচ্ছে। ওরা তো চার্জারও নিয়ে আসছিল আর কি। এর মধ্যে ধপাস করে একটা শব্দ হয়। শব্দটা স্বাভাবিক ছিল না। শব্দটা হওয়ার কয়েক সেকেন্ড পর প্রচন্ড জোরে একটা আর্তনাদ। ওই ছেলেটা আবার দৌড়ে এখানে চলে আসে, এসে দেখে উপরে যে ছেলেটা ছিল, ছেলেটা নিচে পড়ে গেছে এবং খুব বাজেভাবে মাথাটা ফেটে গেছে। ও তো চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই যে বক্সের কাছে যারা ছিল ওরা আবার চলে আসে, ওকে ধরাধরি করে আবার এখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা গেল যে ওর মাথা ফেটে বেশ রক্ত বের হচ্ছে, অবস্থা ভালো না। তখন ওই অবস্থাতেই ওই গাজনা বাজারে একজন ডাক্তার রয়েছে, ওই এলাকার খুব পরিচিত ডাক্তার, ওনার নাম আমি নিজেও শুনেছি, তার নাম হলো গোপাল ডাক্তার। স্থানীয়ভাবে উনি খুব সুপরিচিত একজন ব্যক্তি। ওই গোপাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, উনি ওনার মতো করে ট্রিটমেন্ট করে দেন, ব্যান্ডেজ করে দেন। ওই ছেলেটার আবার একটা সমস্যা কি, তার কিন্তু ব্রেন টিউমার রয়েছে। কিছুদিন পরেই ইন্ডিয়াতে এটার চিকিৎসার
জন্য তার নিয়ে যাওয়ার কথা, এর মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। তো ও যখন কিছুটা স্বাভাবিক হয়েছে, ওকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, ও একটা ভয়ঙ্কর বিষয় উল্লেখ করে সকলকে। সেটা হলো, ও বলে যে ও যখন গাছে উঠে গেছে, গাছটা তো ছোট ছিল, অনায়াসে উঠে যাওয়া যায়, ও উঠে যাওয়ার পর যখনই একটা পাতা ডাল সমেত ধরেছে, এই তাল গাছের যেই ডাল পাতা, ওই ডালে কিন্তু করাতের মতো ধারালো অংশ থাকে দুই পাশে, চাইলে কিন্তু সহজে ধরা যায় না, বেশ বুঝে শুনে ধরতে হয়। যারা তাল গাছের এই পাতা সম্পর্কে অবগত আছেন, এই পাতার নিচে যেই ডালের যে অংশটা, সেখানকার ধারালো অংশ সম্পর্কে অবগত আছেন, তারা তো বুঝতে পারবেন। তো ও কি করেছে যে ওইখানে ধরলে তো আসলে কষ্ট হবে, হাত কেটে যেতে পারে, চলে যেতে পারে। ও চিন্তা করলো আরেকটু উপর দিকে উঠে আমি কোনো কিছু ধরি। তো রাতের বেলা তো খুব একটা ভালো বোঝাও যাচ্ছিল না। এমত অবস্থায় সে দেখে ওই গাছের উপর থেকে মোটামুটি 7-8 বছর বয়সী একটা বাচ্চা যেরকম হয়, যতটুকু উচ্চতা হয়, ওরকম একটা উচ্চতার একটা বাচ্চা, কালো কুচকুচে শরীরে লোম রয়েছে, আর চোখ দুটো সাদা ধবধবে লাইটের মতো জ্বলছে। এই জিনিসটা ওই গাছের উপর থেকেই মনে হচ্ছে বেরিয়ে এলো। বেরিয়ে এসে কি করেছে, এই যে ছেলেটা গাছে উঠেছে, ওর খপ করে পা ধরেছে, 2 পা ধরেছে। 2 পা ধরে কি করেছে, মাথা নিচ দিক দিয়ে পা উপর দিকে দিয়ে ধরে রেখেছে, ধরে রেখে একদম মাথা নিচের দিকে রেখে ছেড়ে দিয়েছে পা। আর ও সরাসরি নিচে পড়ে একদম মাথায় এসে প্রচন্ড আঘাত লাগে। যদিও বা ওই জায়গার মাটিটা কিছুটা নরম ছিল আল্লাহর রহমতে, এই জন্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও মাথায় প্রচন্ড আঘাত লাগে, বেশ কয়েকটা সেলাই লেগেছে। পরবর্তীতে আরো ট্রিটমেন্ট সে করিয়েছে, এখনো সে ট্রিটমেন্টের মধ্যেই আছে। ওই একই সময়ে বা সামান্য কিছু সময় এদিক ওদিক হতে পারে, ওই যে আরহাম যে ছেলেটা, তার সাথেও কিন্তু একই ঘটনা ঘটেছে। বলতে ওই যে সেম অবয়বটা সেও দেখেছে। পরবর্তীতে যখন জানাজানি হয় আরহাম বলে এই ঘটনা, পরের দিন জানা গেল আবার ওই ছেলেটার এই সাথে এই ঘটনা ঘটেছে। তখন গ্রামবাসী আলোচনা শুরু করলো যে নিশ্চয়ই এই একই জিনিসটা ওরা 2 গ্রুপই দেখেছে। প্রথমে আরহাম দেখেছে, পরে এই গ্রুপ দেখেছে। আর তারপর ওরা বক্স বাজিয়েছে, এটা একটা অন্যায়। তারপর যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, গ্রামবাসী এটা নিয়ে আসলে ওদেরকে তেমন কোনো বকাঝকা করে নাই, ওদেরকে সতর্ক করে দিয়েছে, এই আর কি। ওরাও জানতে পেরেছে নতুন একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা তরুণ যারা, যে কিশোর বয়সী, ওরা এটা জানতো না। গ্রামের ময়মুরব্বীরা বলে থাকেন যে এইখানে বহু আগে থেকে এই ধরনের একটা পিশাচের বসবাস রয়েছে। একটা না, এগুলো অনেকগুলা। এরা বিভিন্ন সময় মানুষকে বিরক্ত করে, তবে যে চেয়ে এসে যে মানুষকে ক্ষতি করে বিষয়টা এরকম না। মানুষ যদি ওদেরকে দেখে ফেলে বা মানুষ যদি ওদের চলার পথে চলে আসে, মানুষ যদি ওদেরকে বিরক্ত করে, তখন খুব সমস্যার সৃষ্টি করে। তবে আজ থেকে বহু বছর আগে এই সমস্যাটা অনেক তীব্র ছিল। অনেক সময় এইদিকে রাতের বেলা মাথা কাটা ঘোড়া দেখা যেত, মাথা কাটা অবয়ব দেখা যেত। এগুলোকে যারা দেখতো, ওই সময় মারা না গেলেও পরবর্তীতে তারা মারা যেত, এতটা ভয় পেত। বেশ কয়েকজন বুজুর্গ আলেমের তত্ত্বাবধানে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয় দোয়া দুরুদ পড়ে। এরপরে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সময়ের পরিক্রমা যেটা হয়, মানুষের বসতি বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে। যেই জায়গাটুকু দিয়ে এটা বন্ধ করা হয়েছিল, ওই জায়গাটুকু বন্ধ থাকলেও বিস্তীর্ণ জায়গায় ওই পিশাচগুলো ছড়িয়ে পড়ে। এরপরে ওই রকমের কোনো ভয়ঙ্কর ঘটনা খুব একটা ঘটতে না শোনা গেলেও এই বামন আকৃতির এই পিশাচটা বিভিন্ন সময় মানুষকে দেখা দিয়েছে। তবে হঠাৎ করে দেখা দিয়েছে বিষয়টা এরকম না, ওদের সময়ে যদি কেউ ওখানে যায় তখন দেখা দিয়েছে। আর এই বামন আকৃতির পিশাচটাকেই মূলত এই আরহাম আর ওই ছেলেটা দেখেছিল। তো যাই হোক, আরহাম এখন ভালো আছে, আর ওই যে ছেলেটা দেখেছিল আর কি, ও তো মাথায় ব্রেন টিউমার রয়েছে, যার চিকিৎসা এখনো আসলে পূর্ণাঙ্গভাবে শুরু হয় নাই। আমাকে জানালেন এই শাওন শেখ ভাই। শাওন শেখ ভাইয়ের সাথে যখন এই ঘটনা নিয়ে আমি কথা বলছিলাম, তখন উনি জানালেন যে এই গতকালকে শুক্রবার ছিল, শুক্রবারে ইফতারের পরে ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল। মাথায় বেশ লম্বা একটা কাটা দাগ রয়েছে, যেখানে সেলাই রয়েছে। গতকালকেও তার সাথে এই বিষয়টা নিয়ে উনি কথা বলেছেন বলে
আমাকে জানালেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে জায়গাটা, এই গাজনা, বেলেশ্বর, তারপরে মধুখালী, ধর্মশীল, এই রাস্তাটা আসলে আমার অনেক পরিচিত, যার কারণে এই জায়গার আশেপাশে যেই গাছগুলো রয়েছে, বিশেষ করে ভুতুড়ে গাছগুলো, এর বেশ কয়েকটা আমি চিনি। আর এই গাছে অনেক ধরনের ঘটনা আছে, এটা শোনা যায় স্থানীয়ভাবে, মানুষের মুখে মুখে আছে আর কি। তারপর এই ঘটনায় আর একটা জায়গা রয়েছে, মানে একই গ্রামেই আর কি, একটা পাকর গাছ রয়েছে। সেই পাকর গাছ কেন্দ্রিক ঘটনা রয়েছে, বিশেষ করে ওই যে ময়মুরব্বীরা যেটা বলেছিলেন যে বহু বছর আগে এই ধরনের সমস্যা তীব্র ছিল, তখন ওই পাকর গাছ কেন্দ্রিক এই ঘটনাগুলো ছিল। এখন খুব একটা শোনা যায় না, গাছগুলো এখনো রয়েছে। গ্রামবাসীরা মোটামুটি এই বিষয়ে অবগত আছেন। প্রিয় লিসেনার্স, এই যে রাতের বেলা এই ধরনের অ্যাক্টিভিটিস যখন আমরা করি, যখন একা একা থাকি, তখন কিন্তু এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটতেই পারে। বিশেষ করে যখন নিচ থেকে ওই ছেলেটা চলে গেল, উপরে আরেকজনকে রেখে, তার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, ও চিন্তা করছে চার্জ শেষ হয়ে গেছে, দৌড় দিয়ে চার্জে লাগিয়ে আসি ফোনটা, আর আরেকজনের ফোনটা নিয়ে আসি যাতে নিচ থেকে আলোটা ধরা যায়। তখনই কিন্তু ঘটনাটা ঘটেছে। আবার আরহাম সেটা একা একা শুয়েছিল, তখন ঘটনা ঘটেছে। তার মানে দেখা গেল ওই পিশাচটা তখনই দেখা দেয় যখন কেউ একা থাকে। এই জন্য রাতের বেলা আমরা যখন কোথাও যাব, সবসময় তো আর অনেক লোক একসাথে যাওয়া সম্ভব না, একা যদি থাকি আমাদের চেষ্টা থাকবে যেন আমরা আয়াতুল কুরসি, চারকুল এগুলো পরে শরীরে ফু দিয়ে কোথাও চলাফেরা করি। তাহলে এই ধরনের জিনিস আমাদের যদি কখনো সামনে চলেও আসে, বড় ধরনের কোনো ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভয়ের শিহরণ জাগানিয়া বলে মনে হয়েছে। আমি আশা করব এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছ থেকে আমরা পাবো। গ্রাম অঞ্চলের ঘটনা মানেই অন্যরকম কিছু। গ্রামের ঘটনাগুলো আরো বেশি বেশি করে আপনাদের কাছ থেকে পেতে চাই। ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা, লাশবাহী গাড়ির ঘটনা এগুলো শুনতে চেয়েছেন। আসলে সবসময় তো ঘটনা পাওয়া যায় না, আপনারা পাঠালেই শুধু আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবার এমন একটি ঘটনা আমরা পেয়েছি, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আল আমিন। ওনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। এর আগেও তিনি বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছিলেন, তবে ঘটনাগুলো সিলেক্টেড হয়নি। আর ওনার মোট 4টি ঘটনার মধ্যে একটি ঘটনা সিলেক্ট হয়েছিল এবং সেই ঘটনাটি আমরা প্রচার করেছি। মূলত তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি তার পরিবারের সাথে ঘটে যাওয়া আরো একটি ঘটনা শেয়ার করেছেন। মূলত যেহেতু এটি একটা মর্মান্তিক ঘটনা, শুরুতে উনি এই কারণে হয়তোবা শেয়ার করতে চাননি, তো ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় 1995 সাল। মাসের নামটা ঠিক মনে নাই, কারণ এই ঘটনাটি যে দুজন প্রত্যক্ষ করেছিলেন তাদের একজন হচ্ছে এই আলামিন ভাইয়ের বাবা, আর একজন ওনার দুলা ভাই, ওনার বড় বোনের হাজবেন্ড। তো ওনার বড় বোনের যিনি হাজবেন্ড, তিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার। ওনার যে ট্রাক ছিল সেটা মূলত 2 থেকে 3 টনের যে ছোট ছোট ট্রাক গুলো আছে, এই টাইপের ট্রাক। সব ধরনের ট্রিপই উনি করতেন, বিশেষ করে লাশের ট্রিপ বা যেই টাইপের ট্রিপই হোক উনি সেটা নিতেন আর কি। আর এখনকার মতো কিন্তু 1995 সালের দিকে এরকম এত উন্নত মানের ফ্রিজিং মানে যে গাড়িগুলো সেগুলো এতটা ছিল না। ট্রাকে করে সাধারণত আনা নেওয়া করতে হতো বা মাইক্রোতে করে। তো একদিন ওনার কাছে খবর আসে ঢাকার একটা নাম করা মেডিকেল কলেজ থেকে একটা লাশ নিতে হবে। যে মানে লোকটি মারা গেছেন তিনি ঢাকায় কোন একটা কাজ করতেন, তিনি একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। তার ঠিকানা পাওয়া গিয়েছে, কারণ তার সাথে যে লোকরা ছিল তারা তাকে দেখে শনাক্ত করেছেন। এখন পুলিশের কাজ পুলিশ শেষ করে লাশটি আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেবে। এখন 1995 সালে তো এরকম মোবাইল ফোন ছিল না, সেই বাড়িতে তো টেলিফোন ছিল না। এখন যেটা করা যায় সেটা হলো যে ওই লাশটি পাঠিয়ে দেয়া এবং স্থানীয় থানায় ইনফর্ম করে দেয়া।
পুলিশ সেই কাজটি করেন, স্থানীয় থানায় ইনফর্ম করে দেন, থানা থেকে সেই পরিবারের কাছে তথ্য পাঠানো হয় যে ঢাকা থেকে লাশ আপনাদের বাড়িতে আসছে। সেই পরিবারে তো শোকের ছায়া নেমে আসে স্বাভাবিকভাবেই। যে লাশটি মানে নিয়ে তারা যাবে, এই লাশটি মূলত একজন হিন্দু ভদ্রলোকের ছিলেন। এখন যেটা হয় সেটা হলো যে এই যেই ট্রাক, এই ট্রাকে তো ড্রাইভার আছে, হেল্পার আছে। এখন এই আলামিন ভাইয়ের যেই বড়দুলা ভাই, তার সাথে একজন হেল্পার আছে। হেল্পার এর আগে এই লাশ টানার কারণে বেশ কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হয়েছিল। এই কারণে সে এই লাশ টানার বিষয়ে খুবই মানে বিরোধী ছিল। দিনাজপুরের ট্রিপ, টাকা পয়সাও ভালো পাওয়া যাবে, এই কারণে মূলত আলামিন ভাইয়ের বড়দুলা ভাই রাজি হয়েছিলেন। এখন হেল্পার যখনই শুনেছে যে লাশ নিয়ে দিনাজপুর যেতে হবে, তখনই সে বলছে, ওরে বাবারি, আমি যেতে পারবো না, প্রয়োজনে হেল্পারি ছেড়ে দেব, আপনার ট্রাকে আমি হেল্পারি করব না, তাও আমি এই লাশের সাথে যাব না। কাছে পিঠে হইলে একটা কথা ছিল, ঘন্টাখানেকের দূরত্ব হলো, সেই দিনাজপুর, ওই ঢাকা কই দিনাজপুর। ওই সময় কিন্তু যমুনা সেতু উদ্বোধন হয়নি, কাজ প্রায় শেষ দিকে, 1995 সালে, তখনও উদ্বোধন হয়নি। তো এই সমস্যা, এদিকে হেল্পার যাবে না, বিষয়টি আলামিন ভাই দুলাভাই পুলিশকে জানান। এখন পুলিশ বলেন, এত দূরত্বে তো আমরা আমাদের কোনো কনস্টেবলের সাথে পাঠাতে পারবো না, অলরেডি লোকাল থানায় বলে দেওয়া হয়েছে, ট্রাকের নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেছে যে এই নাম্বারে ট্রাক যাচ্ছে, সুতরাং এখন চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এখন যাইতেই হবে, যেমনে পারেন একজন লোক ম্যানেজ করেন, কিন্তু আপনাকেই যেতে হবে, এটা পুলিশ সাফ সাফ বলে দেয়। এখন আলামিন ভাই দুলাভাই পড়ছে একটা বিশাল মুসিবতে। হেল্পার যাবে না, উনি একাকি এই লাশ নিয়ে যেতে পারবে এত দূরে? তারপর লাশ নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনার বিষয়ে উনি খুব ভালো করে জানেন। বাধ্য হয়ে উনি ওনার শ্বশুর মানে আলামিন ভাইয়ের বাবাকে অনুরোধ করেন যে তার সাথে যেতে। এখন মেয়ের হাজবেন্ড যাবে একা একা, উনিও রাজি হন যে ঠিক আছে যাব। এদিকে এরকম সবকিছু রেডি করে লোকজন গুছিয়ে রওনা দিতে রাত বেজে যায় প্রায় 9টা। তারা হসপিটাল থেকে লাশ নিয়ে পুলিশের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। লাশটা একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। তো এই আলামিন ভাইয়ের দুলাভাই এবং আলামিন ভাইয়ের বাবা লাশটা একবার দেখে নিলেন, যেটা সবাই করে, ট্রাকে লাশ ওঠার সময় লাশটা একটু দেখে নেয়, চেহারাটা একটু দেখে নেয়, নিয়ম আছে যাতে শনাক্ত করা যায় পরবর্তীতে, বা বিভিন্ন কারণ হতে পারে আর কি। তো লাশটা গাড়িতে তুলে স্টার্ট দিয়ে দিনাজপুর উদ্দেশ্যে যেতে থাকেন। তখন কিন্তু যেহেতু যমুনা সেতু চালু হয়নি, সে সময় ঢাকা আরিচা রুট দিয়ে যেতে হতো, আরিচা টু নগরবাড়ি ফেরিঘাট দিয়ে উত্তর অঞ্চলে যেতে হতো। ওই সময় রুটটা এদিক দিয়ে ছিল, আবার অন্য রুটও ছিল, তো ওনারা এই রুট দিয়ে যান আর কি। লাশটা ঠিক আছে কিনা দেখার জন্য আলামিন ভাই দুলাভাই ওনার শ্বশুর মানে আলামিন ভাইয়ের বাবাকে পেছনে দেখতে বলেন। পেছন দিকে তাকিয়েই আলামিন ভাইয়ের বাবা তো ওরে আল্লাহ কি দেখলাম এই বলে চিৎকার করে ওঠে। তখন আলামিন ভাই দুলাভাই বলে যে কি হয়েছে? তখন আলামিন ভাইয়ের বাবা বলছেন যে লাশটা তো বসে আছে। তখন ড্রাইভারের আসনে বসে আলামিন ভাই দুলাভাই তার শ্বশুরকে বলেন, ভয়ের কিছু নাই, লাশের গাড়িতে এরকম হয়, এগুলো কিচ্ছু না, এগুলো মাথায় নেওয়া যাবে না, আপনি যেটা দেখছেন সেটা ভুল দেখছেন, কারণ আমি তো এর আগেও লাশটা টেনেছি, এগুলোর অভিজ্ঞতা আমার আছে, এই কারণেই তো হেল্পার আসতে চায় নাই। তো যাই হোক, যাচ্ছে। এখন এই আলামিন ভাইয়ের বাবার মনের মধ্যে তো ভয় কাজ করছে, কারণ একটু আগে তিনি দেখেছেন যে লাশ বসে আছে। উনি কি মনে করে আমার পেছন দিকে তাকান, পেছন দিকে তাকিয়ে ঠক ঠক করে ভয়ে কাঁপছেন। আলামিন ভাই দুলাভাই বলছেন কি হয়েছে? তখন বল লাশ তো দেখি হাঁটাহাঁটি করছে। তখন উনি আবার আলামিন ভাইয়ের বাবাকে সান্ত্বনা দেন, বলেন যে অনেক কিছুই দেখবেন, চুপ করে আল্লাহর নাম নেন, এটা মাথায় নেওয়া যাবে না। তো ওনারা এইভাবেই চলে আসেন আরিচা ঘাটে। আরিচা ঘাটে পৌঁছাতে তাদের রাত প্রায় 1টা বেজে যায়। তো ঘাটে গিয়ে
লাশের দিকে তাকিয়ে দেখেন একদম ঠিক লাশ, চাটাই দিয়ে ঠিক যেভাবে মোড়ানো ছিল সেভাবেই আছে। তো ফেরিতে নদী পার হয় তারা। নদী পার হওয়ার পর লাশ নিয়ে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটা ছিল শুনশান নীরব। হঠাৎ তারা দেখতে পেলেন রাস্তার মাঝ বরাবর দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে। এটা দেখে আলামিন ভাই দুলাভাই ভাবলেন যে এত রাতে রাস্তা দিয়ে কে হেঁটে যায়, এটা কি মানুষ না অন্য কিছু? মানুষ হলে রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটবে? তিনি তো হর্ন বাজাচ্ছেন সমানে, কিন্তু সেটা সরে না গিয়ে ঠিক রাস্তার যেখান দিয়ে হাঁটছিলেন ঠিক সেখান দিয়ে খুবই আস্তে আস্তে হাঁটছে। তিনি আরো জোরে হর্ন বাজাচ্ছেন, কিন্তু ওই জিনিসটা রাস্তা থেকে সরেই না। আর ওই রাস্তা মানে এমন যে ওই যে অবয়বটা হেঁটে যাচ্ছে এটাকে যে পাশ কাটিয়ে যাবে সেটাও সম্ভব না, কারণ রাস্তাটা খুব সরু, পাশ কাটিয়ে যেতে হলে গাড়িটা খাদে পড়ে যাবে। এখন খাদে পড়ে গেলে তখন কি অবস্থা হবে? কিন্তু আর এক ভয়ানক দুর্ঘটনা ঘটবে। একটা পর্যায়ে আলামিন ভাই দুলাভাই ভাবলেন যে এইটা মোটেও কোনো স্বাভাবিক কিছু না, আর এমন অবস্থায় গাড়ি থেকে নামা যাবে না। তিনি এটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবেন। যখন তিনি ওটার উপর দিয়ে গাড়ি চালানোর মনস্থির করলেন এবং গাড়ির স্পিডটাও বাড়িয়ে দিলেন, ঠিক তখন ওই জিনিসটা পেছন দিকে ঘুরে তাকায়। পেছন দিকে ঘুরে তাকানোর সাথে সাথে এই চালকের আসনে বসা আলামিন ভাইয়ের দুলাভাই এবং পাশের সিটে বসে থাকা আলামিন ভাইয়ের বাবা, ওনারা দেখতে পান যে এটা আর কেউ না, ওই যে লাশটা তারা নিয়ে এসেছে, লাশটার চেহারা তারা দেখেছিল, এটা ওই লাশ। ওই লাশ এটা মানুষের অবয়বে হাঁটছে এবং ঘুরে কি করেছে, ওই ট্রাকটা দুই হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেও কিন্তু কোনো লাভ হয়নি। কারণ ট্রাকের স্পিডটা যখন বাড়িয়ে দেওয়া হয়েছিল ওই ট্রাকটা ওই অবয়বের উপর দিয়ে চলে যায়। তখন ট্রাকে বেশ শক্ত একটা ঝাঁকি অনুভূত হয়। এরপরে স্বাভাবিক তখন আলামিন ভাইয়ের যিনি দুলাভাই উনি আলামিন ভাই বাবাকে বলেন, দেখেন তো লাশটা আছে কিনা। তখন আলামিন ভাইয়ের বাবা পেছন দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠেন, বলে আরে লাশ তো নাই, লাশ গেল কই? তখন আলামিন ভাই দুলাভাই বলছেন যে ভয়ের কিছু নাই, লাশ লাশের জায়গায় আছে, আমরা ভুল দেখছি, কারণ এই লাশটি নিয়ে যাওয়ার জন্য কোন দুষ্টু পিশাচ চেষ্টা করছে, আর এই কারণেই মূলত এই ধরনের বিষয়গুলো সামনে আসছে। ভয় পাবেন না, চলেন যখন খুব লোকালয়ে চলে আসবো বা অনেক গাড়ির মধ্যে চলে আসবো, এখন তো সরু রাস্তা, বড় রাস্তায় উঠলে এই সমস্যাগুলো কমে যাবে, একদম চলে যাবে তা না, বাট কমে যাবে। তো উনি ওনার জায়গা থেকে অভয় দিচ্ছিলেন। এরপরে ঘটে আরো একটি ঘটনা, সেটি হলো যে আলামিন ভাইয়ের বাবার যতই ভয় লাগুক না কেন উনি তারপরেও মনের অজান্তেই বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। তো পেছন দিকে তাকানোর পরে আবার যখন তাকিয়েছেন তখন উনি চিৎকার দিয়ে ওঠেন, মানে এইবার আর ওনার সাহস ধরে রাখতে পারতেছেন না, বলে যে আরে এই লাশের পেছনে তো মানে অনেকগুলা মনে হচ্ছে লোক আছে। তখন বলে যে অনেকগুলো লোক আছে মানে? ওই যে চালকের আসনে বসে আলামিন ভাই দুলাভাই বলে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। বলেন কি? সত্যি পেছনে মনে হচ্ছে 20-25 জন লোক কথা বলছে, একে অন্যের সাথে কথা বলছে, সেই জোরে জোরে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং তারা যেটা করছে তারা হচ্ছে এই ট্রাকের উপরে চিতা সাজাচ্ছে, কোত্থেকে কাঠ আনলো, কি করলো, নিচে কাঠ দিয়ে উপরে লাশটা রেখে তারা আগুন ধরাচ্ছে এবং তারা নাকি ধরিয়েও দিল আগুন। আগুন ধরানোর পর ট্রাকের পেছনে দাও দাও করে আগুন জ্বলছে। এদিকে আলামিন ভাইয়ের বাবা তো চিৎকার করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো পড়তেছেন, যে দোয়া দরুদ মনে আসতেছে আর কি, কোনো দোয়া দরুদে আসলে মনে আসতেছে না, একটা সাথে আর একটা গুলিয়ে যাচ্ছে। আলামিন ভাইয়ের দুলাভাই পাশের সিটে থাকা আলামিন ভাইয়ের বাবাকে বললেন যে দেখেন, ও যদি আগুন জ্বালিয়ে থাকে তাহলে রাস্তার আশেপাশেও কিন্তু আলোকিত হওয়ার কথা, এটা কিন্তু হচ্ছে না, তার মানে হচ্ছে যে আমরা যেটা দেখছি পুরাটাই ভুল। কিন্তু উনি যতই সান্ত্বনা দিক এবার আর কোনো সান্ত্বনাতে কাজ হলো না, আলামিন ভাইয়ের বাবা গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে গেছেন। আর আলামিন ভাই দুলাভাই উনি মাথা ঠান্ডা রাখার যে তার যেই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, যে এই সিচুয়েশনে উনি দিব্যি মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাচ্ছিলেন।
উনি জানেন যে এরকম ঘটনা ঘটে। উনি যখন মেইন রাস্তায় চলে আসেন গাড়ি নিয়ে, তখন কিন্তু বেশ কিছু গাড়ি বা ট্রাক পাস করে তার গাড়িটা। তো যখন পাস করে তখন উনি একবার পিছন দিকে তাকান, দেখেন যে না ঠিক আছে। কিন্তু যখন আবার আশেপাশে কোনো গাড়ি থাকে না, তখন আবার উনি একবার পিছন দিকে তাকান, তখন দেখেন অনেকগুলো লোক বসে আছে আর দাও দাও করে চিতা জ্বলছে। তো এভাবে যখন চলছে, উনি তো ওনার মতো করে গাড়ি চালাচ্ছিলেন, আর পাশের সিটে কিন্তু আলামিনের বাবা সেন্সলেস অবস্থায় পড়ে আছেন। এর মধ্যে যেটা হয় সেটা হলো যে ফজরের আজান দিয়ে দেয় এবং তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক। কিন্তু ওই যেই মানে চিতা সাজালো, এতগুলো লোক উঠলো, এরা যদিও বা ভেলকিবাজি ছিল, কিন্তু গাড়িটা কিন্তু অনেক ভারী হয়ে গিয়েছিল। মনে হচ্ছে এই 3 টন মাল টানার এই ছোট ট্রাকে 20 টনের কোনো মালামাল উঠিয়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় টায়ার ফেসে যাবে এরকমটা মনে হচ্ছিল। তবে আল্লাহর অশেষ রহমতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মানে ট্রাক অ্যাক্সিডেন্টও করেনি বা ট্রাকের চাকাও ফেসে যায়নি। উনি এইসব বিষয়ে খুব অভ্যস্ত ছিলেন। আর একটা কাজ করেছিলেন, যেহেতু ওনার শ্বশুর পাশে বসা, এখন তার সামনে তো সিগারেট ধরাতে পারছেন না। তো যখন উনি দেখলেন যে ওনার শ্বশুর অজ্ঞান হয়ে গেছে, উনি তার জ্ঞান ফেরান নাই, কারণ জ্ঞান ফেরার পরও আরো ঘটনা ঘটতে পারে। তখন আবার জ্ঞান হারালে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারে, যেমন তিনি স্ট্রোক করতে পারেন বা আরো ঘটনা ঘটতে পারে। এই জন্য উনি তার জ্ঞান ফেরান নাই, উনি সিগারেট ধরেন এবং সিগারেট খেতে খেতে বেশ খানিকটা পথ চলে আসেন। ফজরের আজান যখন দিয়েছেন তখন সবকিছু স্বাভাবিক। তারা স্বাভাবিকভাবেই ওই লাশের আত্মীয় স্বজনদের কাছে চলে আসেন, তারা লাশ বুঝে নেয়, তাদের পেমেন্টও বুঝিয়ে দেয়। এখন সমস্যা যেটা হলো যে ওই যেই একটা অবয়বের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল, এরপর থেকে মনে হচ্ছিল গাড়ির পেছনের চাকায় কিছু একটা বেঁধে আছে, গাড়িটা ঝাঁকুনি খাচ্ছে। উনি কিন্তু যখন দিনের আলো ফোটে তখন কিন্তু গাড়ির পেছনের চাকা চেক করেছিলেন, দেখেন যে না কিছু নাই, সবকিছু স্বাভাবিক, কিন্তু চালাতে গেলে সমস্যা হচ্ছে। এভাবেই তিনি গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন। লাশ বুঝিয়ে দেওয়ার পর ফেরার সময় একটা মসজিদ দেখতে পান। সেই মসজিদে একজন হুজুর, উনি ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছিলেন ওই সময়। তো তারা সেখানে গিয়ে ওই সময় কিন্তু ওই আলামিন ভাইয়ের আব্বার জ্ঞান ফিরেছে। উনি পরবর্তী দিনের আলো ফিরলে ওনার মানে জ্ঞানটা ফেরান আর কি, যখন সূর্যের আলো ওঠে আর কি, তার আগে জ্ঞান ফেরান নাই, কারণ তার ভিতরে তো অনেক বড় ঘটনা ঘটতেই পারে। তো এরপরে ইমাম সাহেবের সাথে কথা বলেন। তো ইমাম সাহেব যেটা করেন সেটা হলো যে উনি ওনাদেরকে দোয়া দরুদ করে ঝাড়ফুঁক করেন এবং উনি নিজের ট্রাকের চাকা দেখেন এবং দেখেন যে না কোনো সমস্যা নাই। তো মানে বাস্তবিকভাবে দেখা যাচ্ছে না ঝাঁকুনি খাওয়ার মতো কোনো সমস্যা। ইমাম সাহেবও দেখতে পান না, মনে হচ্ছে যে ওখানে কোনো কিছু আটকে আছে, কিন্তু আসলে ওখানেও কোনো কিছু আটকে নাই। ইমাম সাহেব বললেন যে আপনারা দ্রুত বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর সেখানে ভালো একজন হুজুরের সাথে কথা বলেন। আমি অত বড় মাপের কোনো হুজুর না, আমি সাধারণ ঝাড়ফুঁক করতে জানি, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আমি করতে পারবো না। তারা দিনাজপুর থেকে রওনা দেয়। প্রতিমধ্যে কোনো ট্রিপ তারা ধরে নেই, কারণ এতটা ভয়ের মধ্যে তারা ছিল যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। যদিও বা আলামিন ভাই দুলাভাই উনি অভ্যস্ত হলেও এই ট্রাকে কেন ঝাঁকুনি লাগছে, এখনো লাগছে কেন, কন্টিনিউ এটা হয়েই যাচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা তাদের পিছু লেগেই আছে। ওনারা বাড়িতে চলে আসার মানে আসার পথে আর কোনো সমস্যা হয় নাই। দিনে দিনেই ওনারা চলে এসেছিলেন সন্ধ্যার আগেই। ওই দিন দীর্ঘ পথ, তো দিনাজপুর থেকে ঢাকার পথ তো খুব কাছাকাছি না, অনেক পথ, তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না। ওরা বাড়িতে আসার পর থেকে একটা সমস্যা শুরু হয়ে যায়। সেটা আলামিন ভাইয়ের বাবার সাথে না, আলামিন ভাই দুলাভাইয়ের সাথে। উনি ভয়ানক ভয়ানক দুঃস্বপ্ন দেখেন। উনি দুঃস্বপ্ন দেখতে থাকেন যে একটা অবয়ব ওই যে লাশের সুরতে, ওই লাশটাই আর কি তার সামনে এসেছে এবং বলছে তুই আমাকে ট্রাক চাপা দিয়ে মারতে চাইলি, তোকে তো আমি ছাড়বো না রে। এইভাবে হুমকি ধামকি দেয়। এরকম কয়েকদিন চলে। এরপরে দেখেন যে আলামিন ভাইয়ের ওই দুলা ভাই উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং পেছন থেকে একটা ট্রাক আসছে এবং ট্রাকের চালকের আসনে বসা ওই যে ওই লাশটি, যে অবয়বে ট্রাকের সামনে হেঁটে যাচ্ছিল এবং পরে ওই ঘুরে ট্রাকটা থামানোর চেষ্টা করছিল হাত দিয়ে।
এই সমস্যা যখন চলতে থাকে তখন তো আলমের ভাই দুলাভাই উনি রাত্রে ঘুমাতে পারেন না ভালো করে, খাওয়া দাওয়া কমে যায়, শরীর শুকিয়ে যায়। তখন বিভিন্ন হুজুরের কাছে ঝাড়ফুঁক করানো হলেও সমস্যার উন্নতি হচ্ছিল না, আসলে মানে সমস্যার সমাধান হচ্ছিল না। ভালো একজন হুজুরের সন্ধান পাওয়া যায়, তার কাছে যখন যায় তখন সেই হুজুর বলে যে মূলত এই লাশটি ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। সাধারণত লাশ ছিনিয়ে নেওয়ার জন্য ড্রাইভারকে ভয় দেখাতে হয়, যদি ড্রাইভার গাড়ি ছেড়ে চলে যায় তাহলেই নাকি এরা ছিনিয়ে নিতে পারে, কিন্তু ড্রাইভার যদি গাড়ি ছেড়ে না যায় তাহলে এই লাশ ছিনিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। ওরা অনেক ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু পারে নাই। কিন্তু আলামিন ভাই দুলাভাই যেহেতু ওই একটা খবিশ বা পিশাচ শ্রেণীর নরখাদক যে জিনটি সামনে এসেছিল তার উপর দিয়ে চালানোর চেষ্টা করেছে গাড়ি, এই কারণেই ওই পিশাচটি খুব ক্ষিপ্ত হয়েছে। এখন এই সমস্যার সমাধান কি? তখন ওই কবিরাজ বলে যে এটা তো সহজে সমাধান হবে না, ওরা এমন ভাবে তোমার পিছে পড়ে আছে, একটা সমাধান হতে পারে তুমি ট্রাক চালানোর কাজ ছেড়ে দাও, অন্য কাজ করো, তাহলে ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আলামিন ভাই দুলাভাই উনি ট্রাক চালানো ছেড়ে দেন। এখন সমস্যা যেটা হলো, উনি এই কাজ ছাড়া অন্য কিছু জানতেন না। যেহেতু উনি এই কাজ ছাড়া অন্য কিছু জানতেন না, অন্য কাজও উনি ভালো করতে পারেন না, তারপর শরীরটা ভালো না, অসুস্থ হয়ে গেছে, তখন চিন্তা করে ট্রাক না চালাই, প্রাইভেট কার বা অন্য কিছু চালাই। বেশ কিছুদিন এরকম অন্য কোনো কাজ করতে চাইলেও না পেরে আবার উনি গাড়ি চালানো শুরু করেন এবং গাড়ি চালানোর মাসখানেকের মাথায় উনি মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় মারা যান। অ্যাক্সিডেন্টে ওনার অবস্থা নাকি এমন হয়েছিল যে যে কেউ তার লাশ দেখলে আতঙ্কে শিউরে উঠবে। এভাবে ওনার বড় দুলাভাইয়ের করুণ মৃত্যু ঘটে, আর এই ঘটনার সাক্ষী ছিলেন আলামিন ভাইয়ের বাবা। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা নর্মালি অ্যাম্বুলেন্স বা এই ধরনের লাশের গাড়ির যে ঘটনাগুলো একটা লেভেল পর্যন্ত আমরা শুনে থাকি সবসময়, যে লাশ পৌঁছে দেওয়ার পর কোনো সমস্যা হয়নি, কিন্তু এর পরেও এই ড্রাইভারের সাথে যে ভয়ানক ঘটনাটা ঘটলো, নিঃসন্দেহে এই ঘটনাটি এই টাইপের অন্যান্য ঘটনা থেকে আপনাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ভালো লাগলে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার নাম মোহাম্মদ কাউসার আহমেদ জীবন, গ্রাম ছয়ঘরিয়া, পোস্ট সদর ইছাপুরা, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। ছোট্ট একটি ভুলের কারণে কিভাবে পুরো একটি পরিবার প্রতিনিয়ত সাফার করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে, আমরা এই ঘটনার মাধ্যমে সেটা জানতে পারবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি ঘটনাটি। তো এই যে ঘটনাটি, এটি ঘটেছিল এই জীবন ভাইয়ের আপন চাচাতো মামার পরিবারের সাথে, এবং এই ঘটনার কিছুটা সাক্ষী উনি নিজেও, আর এইটার যে বিস্তারিত বিবরণ সেটি ওনার মামাতো ভাই রবিনের কাছ থেকে সংগ্রহ করেছেন, যে কিনা ভুক্তভোগী এবং এই পরিবারেরই একজন সদস্য। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তো ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা, আর দুঃখজনক এই কারণে কারণ কেউ তার পৈতৃক ভিটা ছেড়ে বাইরে সরে থাকবে আর সেই পৈতৃক ভিটা বিরান হয়ে পড়ে থাকবে, এটি নিশ্চয়ই কেউ চান না, তাই না? তো এই বিষয়ের যে বিবরণ সেটা ওই এলাকার অনেকেই জানেন। তো কুমিল্লা জেলার সদর আদর্শ থানার
একটি গ্রামে, তো শুধু গ্রামের নামটা বলতে নিষেধ করেছেন, কিন্তু অন্যান্য যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু সেগুলো পাঠিয়েছেন এবং সেটা আমরা আপলোডও করেছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বিশেষ করে ওই এলাকার যারা আছেন আর কি। তো ওনার মামাতো ভাই রবিনের বাবা এবং তার পরিবার, তারাই মূলত 2002 সাল থেকে এই সমস্যা ফেস করে যাচ্ছেন। তো রবিনের বাবা, তার নাম হচ্ছে মোহাম্মদ খোরশেদ আলম, তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন। তো ঘটনার সূত্রপাতের আগে থেকেই পেশাগত কারণে তিনি ঢাকায় থাকতেন, আর পরিবারের সবাই থাকতো কুমিল্লায় গ্রামের বাড়িতে। যেহেতু তার ফ্যামিলি গ্রামে থাকতো, তাই প্রতি মাসেই তিনি ছুটিতে 2 থেকে 3 বার ঢাকা থেকে গ্রামের বাড়ি আসতেন। ঢাকা থেকে তার বাড়ির যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ছিল। ছুটি কাটিয়ে আবার তিনি ঢাকায় চলে যেতেন। প্রতি মাসের মতো একদিন তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। তো বাড়িতে আসতেই রাত 10টা বেজে যায়। তখন ছিল আবার বর্ষাকাল। বাড়িতে এসেই দেখেন ইলেকট্রিসিটি নেই। তিনি জানতে পারেন যে প্রথমত ওই দিন যে বিদ্যুৎ থাকবে না, এটা বিদ্যুৎ বিভাগ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, লাইন মেরামতের কাজ করবে তারা। আর তারপর ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের লাইনের পর গাছ পড়ে বিদ্যুৎ এমনিতেও নেই। সুতরাং 2 দিনের মতো বাড়িতে বিদ্যুৎই থাকবে না, এটা মোটামুটি সকলে নিশ্চিত হয়েছে আর কি। যেহেতু বিদ্যুৎ নাই, এখন স্বাভাবিকভাবেই ওই সময় বর্ষাকাল থাকলেও একটু গরম ছিল, আর যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে পরিবেশটা অতটা গরম ছিল না, বিদ্যুৎ ছাড়াও মোটামুটি রাত্রে ঘুমানো যাবে এমন একটা পরিবেশ ছিল ওই রাত্রে। তো মামা খাওয়া দাওয়া করে বাইরে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস তিনি, আর ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে উঁচু করে উনি ঘুমিয়ে পড়েন। এখন গ্রামের বাড়ির যে ওয়াশরুম গুলো, সেটা যে বাড়ি থেকে কিছুটা সাইডে হয় এটা তো আমরা সকলেই জানি। আবার এমন হতো যে কখনো কখনো একই পরিবার বলতে আমরা শরিক ফ্যামিলি বলি বা জয়েন্ট ফ্যামিলি বলি আর কি, একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, এরকম কখনো কখনো এরকম কয়েকটা ঘর মিলে একটা ওয়াশরুম কিন্তু গ্রামে থাকে, এটা এখনো থাকে। তো ওনাদের বাড়ির ওয়াশরুমটা এমনই ছিল। মামা যখন ওই ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ করে দেখতে পান কালো কিছু একটা, তবে মানুষ আকৃতির অবয়ব ওয়াশরুমে ঢুকছে। তখন ওই খোরশেদ আলম মামা, উনি তো এর আগেও ছুটিতে বাড়িতে আসতেন, তিনিও কিন্তু এটা দেখেছেন, এর আগেও তিনি দেখেছেন, কিন্তু বিষয়টি নিয়ে তিনি এতটা পাত্তা দিতেন না এবং এই বিষয়টি উনি পরিবারকে জানানোর প্রয়োজনই মনে করেননি। তিনি চিন্তা করেছেন রাত বিরাতে যদি হঠাৎ করে এরকম একটা অবয়বকে ঢুকতে দেখে বাড়ির লোকজন, তার ছোট ছেলে পেলে আছে, এরা তো ভয় পাবে। আর উনি এটা প্যারানর্মাল কোনো বিষয় মনে করেননি। এই যে অবয়বটা দেখে উনি ভেবেছিলেন হয়তো বা অন্য ফ্যামিলির কেউ ঢুকেছে, কিন্তু অন্য ফ্যামিলির কেউ ঢুকলেও অন্ধকারেও মোটামুটি তার হাঁটা চলা, শারীরিক গঠন, এটা দেখলে তো কিছুটা বোঝার কথা, কিন্তু উনি চিনতেন না এটা। আরো একটা সমস্যা ছিল, ওই অবয়বটা যখন ওয়াশরুমে ঢুকতো তখন একবার ঢুকলে ঘন্টার পর ঘন্টা চলে যেত, সহজে বের হইতো না। প্রায় 2-2.5 ঘন্টা পরে নাকি বের হতো, এবং বের হওয়ার সময় ওই ওয়াশরুমের দরজার শব্দ পাওয়া যেত। তো এই খোরশেদ আলম মামা কিন্তু এই বিষয়টা উনি লক্ষ্য করতেন। এখন সমস্যা যেটা হলো যে এই যে ওয়াশরুমের ভিতরে ঢুকে এত দীর্ঘ সময় থাকা, এখন আরেকজনের তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, যেহেতু ওয়াশরুম একটা। এই মামা কিন্তু অনেকদিন ধরে দেখছেন। এটা দেখার পর ওনার চিন্তা হয়েছে যে একদিন উনি বলবেন যে ভাই ওয়াশরুমে যান, ঠিক আছে, তাড়াতাড়ি বের হয়েন আর কি, কারণ আরো তো মানুষের ব্যবহারের প্রয়োজন হতে পারে। তো একদিন চিন্তা করেছেন উনি বলবেন বিষয়টা। পরের রাত্রে ঠিক একই ঘটনা, উনি ওয়াশরুমে ঢুকতে যাবেন, তার আগে ওই অবয়বটি ওয়াশরুমে ঢুকতে যাবে। তখন উনি দূর থেকে বলে দেয়, দাঁড়া,
মানে উনি তুই শুরু করেছেন। উনি বুঝেছেন যে এইটা আসলে পরিবারের কেউ না, কারণ ওই পরিবারের অন্য সদস্যদের সাথে তিনি কথা বলেছেন দিনের বেলা যে তারা কি ওয়াশরুমে গিয়েছেন কিনা। এখন তারা বলেন না, তো পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে পুরুষ সদস্যরা কেউ যায় নাই ওই সময়ে, নারীরাও যায় নাই। তো উনি নিশ্চিত হয়েছেন যে এটা বাহিরের কেউ লোক, বাহিরের কেউ আসে। তো বাহিরের কেউ এসে দীর্ঘ সময় ধরে ওয়াশরুম ইউজ করে, অন্য লোক ব্যবহার করতে অসুবিধা হয়, স্বাভাবিকভাবে তার মনে একটু ক্ষোভ সৃষ্টি হয়। এই জন্য উনি চিন্তা করেছেন এইবার উনি ধরবেন। ওই চিন্তা থেকে মূলত যখন ওই অবয়বটি ওয়াশরুমের দিকে যাচ্ছে তখন তাকে তুই করে বলে উঠে যায় দাঁড়া। তখন এই খোরশেদ আলম মামা আবার এগিয়েছেন। এগিয়ে যখন গিয়েছেন তখন ওই অভাবটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, দাঁড়িয়ে ঘুরে খোরশেদ আলম মামার দিকে তাকিয়েছে। তখন ওইখানে অন্ধকার ছিল, মোটামুটি বোঝা যায়। যখন কাছে গিয়েছেন তখন খোরশেদ আলম মামা দেখেন এই অবয়বটি আসলে ভয়ানক রকমের কুচকুচে কালো, চোখ দুটো স্বাভাবিক মানুষের যেরকম চোখ হয় তার থেকে আকৃতিতে বড়, এবং দাঁতগুলো এই ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে এবং নিচের ঠোঁটের উপরে, মানে অনেক সময় উপরের ঠোঁটগুলো যদি মানে ঠোঁটগুলো থেকে যদি দাঁত বাইরে বের হয়ে আসে তখন নিচের ঠোঁটের উপরে অনেক সময় দাঁতগুলো অবস্থান করে। তো এটা দেখে উনি বুঝতে পারছেন যে দাঁতগুলো অনেক বড়, এবং এটাও উনি বুঝেছেন যে এইটা স্বাভাবিক কোনো মানুষ না। তার ভয়ানক চেহারার এই অবয়বটা কোনো স্বাভাবিক মানুষ হতে পারে না। কিন্তু উনি আসলে তেমন একটা ভয় পাননি, ওনার মেজাজ হয়েছে প্রচন্ড রকমের গরম। তখন মামা ভয় না পেয়ে অদ্ভুত এক কাজ করে বসেন। মামা উল্টো পিশাচটিকে দেখে প্রচন্ড রকমের রেগে গিয়েছিলেন। তিনি মানুষ আকৃতির কালো পিশাচটিকে বলে ওঠেন, এই তুই এখানে কেন আসছিস? এখান থেকে যা তাড়াতাড়ি, আর যদি আর একদিন তোকে দেখি এক কোপে তোর ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। এই কথা বলার পর ওই মানুষরূপী কালো অবয়বটি কিছুক্ষণ মামার দিকে তাকিয়ে থাকে, কোনো সাউন্ড করে না। তখন ওই অবয়বটি আর ওয়াশরুমে ঢোকে না। মনে হচ্ছিল যে মামার প্রতি রেগে গিয়ে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আছে। তারপর কি হয়, সে ঘুরে এক পা দুই পা করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে এবং অন্ধকারে মিলিয়ে যায়। মামা কিন্তু এই বিষয়টা একদমই মাথায় নেন নাই, কোনো ভয়ের কথা চিন্তাও করেন নাই। উনি বুঝেছিলেন এটা কোনো মানুষ না, কিন্তু উনি ভয় পান নাই। গ্রামের লোক তো এমনি সাহসী, কিন্তু ওনার রাগ ছিল প্রচন্ড, তো ওই রাগের কারণে ভয়টা কাজ করে নাই। যেমন অনেক ক্ষমতাশালী লোকের প্রতি যদি আমাদের খুব রাগ হয়, অনেক সময় রাগে কিন্তু আমরা কথা বলে ফেলি, ওই সময় আমাদের মধ্যে ভয় কাজ করে না। পরে মনে হয় রে এত কথাটা বললাম, না জানি আমার কি ক্ষতি করে বসে। ওই সময় মামার খুব রাগ হয়েছিল, এই কারণে মানে ভয়ের বিষয়টা মাথায় নেন নাই। যখন ওই অবধি চলে যায়, স্বাভাবিকভাবে মামা ওয়াশরুমে ঢোকেন, ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে উঁচু করে আবার ঘরে ঢুকে শুয়ে পড়েন। এই ঘটনার পর থেকে কিন্তু মামা আর কখনোই ওই অবয়বটিকে ওয়াশরুমে ঢুকতে দেখেননি, পরিবারের কোনো সদস্য ঢুকতে দেখেনি। ওই পরে খোঁজ নিয়েছিলেন। এর কয়েক মাস পর থেকে শুরু হয় হচ্ছে আসল ঘটনা। এতক্ষণ যেগুলো বললাম এটা হলো ঘটনার প্রেক্ষাপট, এরপর থেকে মূলত আসল ঘটনা শুরু হয়। একদিন খোরশেদ আলম মামা ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। তো মামা যখন বাড়ির কাছাকাছি, তখন মেম্বারের পুকুরপাড় নামক একটা জায়গা আছে, তো ওই স্থানে এসেছেন। ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছপালা ছিল, কড়ই গাছ ছিল। তো হঠাৎ করে আচমকাই গাছের ডালপালা ভেঙে তার সামনে পড়তে থাকে, মানে তার মাথায় পড়ছে না, বাট সামনে পড়ছে আর কি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই দিন কিন্তু কোনো ঝড় বৃষ্টি বাতাস কিছু নেই। তাই এমন ভাবে কড়ই গাছের শক্ত ডালপালা ভেঙে ওনার সামনে পড়বে, এটা কিন্তু হওয়ার কথা না। আর একদম কাঁচা ডাল, এমন না যে শুকনো ডাল পড়েছে। মামা বেশ অবাক হন। তার সাথে কি হচ্ছে তিনি কিন্তু তখনও বুঝতে পারেননি, এত কিছু তিনি চিন্তাও করেননি। তিনি যথারীতি বাড়িতে চলে আসেন। এরপর ছোট বড় অনেক ঘটনা ঘটতে শুরু করে মামা এবং তার পরিবারের সাথে। তো এই জীবন ভাই যিনি ঘটনা পাচ্ছেন, তার মামাতো ভাই রবিন, সে একদিন মানে ঘরে বসে কোন একটা খেলনা নিয়ে খেলছিল। তখন তো ছোট ছিল, 2002 সালের কথা। তো
তখন ওই ঘরের পাশে, কিন্তু দিনের বেলা হচ্ছিল, ঘরের পাশে থাকা এক আম বাগানে, তো কাছাকাছি থাকা একটা আম গাছ, ওই আম বাগানের, তো একটা গাছের উপরে একজন ছেঁড়া লুঙ্গি, গায়ে ছেঁড়া পুরাতন একটি ফতুয়ার মতো পরা, লম্বা চুল দাড়ি, জট আছে, দাড়িতেও জট আছে, চুলেও জট আছে, এমন একটা লোক ওই আম গাছের একটা ডালের উপর বসে পায়ের উপর পা তুলে মানে এভাবে বসে আছে। আর এই যে রবিন তাকে কাছে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু এই রবিন সে তার মাকে ডাকে, কাছে যায় না। এখন তার মা এসে দেখে যে না, তো ওইখানে কিছুই নেই। এইরকম সে মাঝে মাঝে দেখতো, বিশেষ করে রবিন এটা দেখতো। আর একদিনের ঘটনা, রবিনের বড় ভাই, যার নাম হচ্ছে ছোটন, তো এই ছোটন তখন সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো ওই সময়ে কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিন্তু প্রায় 3 মাসের মতো একটা গ্যাপ থাকতো। আর ওই সময় অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, কেউ তাবলিগে যেত, এরকম কিন্তু এইভাবে ছুটিটা কাটাতো। এখন যেটা হয় সেটা হলো যে ওই ছোটন অবসর ছিল তো ওই সময়ে, সন্ধ্যার পরে বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করতো, যদিও আবার সন্ধ্যার পয়সা বাড়িতে ফেরত আসতো, কিন্তু এই সময় রিল্যাক্সে থাকার কারণে একটু দেরি করে আসলেও বাসা থেকে আসলে কিছু বলতো না। তো একদিন কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে একটু সাইডে গিয়েছিল গল্প গুজব করতে, তো ফেরত আসতে আসতে একটু রাত হয়ে যায়, রাত প্রায় 10টা বেজে যায়। তখন এই যে ছোটন, তিনি এই যে মেম্বারের পুকুর পাড়, ওই পুকুর পাড় নামক জায়গা দিয়ে একটি সরু রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন। তখন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে, তখন পেছন থেকে তার গায়ে একটা ঢিল এসে পড়ে। তিনি চারদিকে ঘুরে তাকিয়ে দেখেন যে না, কেউ নাই। প্রথমে তিনি ভাবলেন হয়তো তার বন্ধুদের মধ্যে আড়াল থেকে কেউ দুষ্টামি করেছে, তাই তিনি তার কয়েকজন বন্ধুর নাম ধরে কয়েকবার ডাকেন, বলেন যে কিরে তোরা এত রাত্রে আমার সাথে দুষ্টামি করছিস কেন? কিন্তু কোনো উত্তর আসে না তাদের বন্ধুদের কাছ থেকে, বা ওই বন্ধুরা যারা, তাদের কাছে কোনো উত্তর আসে না। তখন তিনি বলেন, দেখ রাতের বেলায় সব দুষ্টামি করিস না, অনেক রাত হয়েছে, আমাকে বাড়িতে দে, তোরাও বাড়িতে যা। এই কথা বলে তিনি আবার বাড়ির দিকে পথ চলতে শুরু করেন। কয়েক মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিঠে কেউ সজোরে দেয় এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে তো প্রচন্ড ব্যথা পান, ব্যথায় এবং ভয়ে উনি দুইটার কারণেই চিৎকার দিয়ে ওঠেন, এবং সাথে সাথে পেছন দিকে মানে ঘুরে তাকান এবং দেখার চেষ্টা করে কে থাপ্পড় দিল, কিন্তু উনি কাউকে দেখতে পেলেন না। তখন তার মনে সন্দেহ হয় কেউ যদি দুষ্টামি করে আড়াল থেকে ঢিল মেরে থাকে, হয়তো অন্ধকারে তিনি নাও দেখতে পারেন, যেহেতু রাত হয়েছে। কিন্তু দুষ্টুমি করে পেছনে থাপ্পড় দিবে এবং সাথে সাথে ঘাড় ফিরালাম, ঘুরলাম, কাউকে তো দেখলাম না, এবং কাউকে দেখবো না এমন তো কোনো কথা না, দেখার তো কথা। তিনি মনে মনে দোয়া দুরুদ পড়ে বাড়ির দিকে দৌড়। বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে আর কোনো ঘটনা ঘটে না। এর কিছুদিন পরে ঘটে আরেকটি ঘটনা। মামি অর্থাৎ রবিনের মা একদিন সন্ধ্যার একটু পরে ঘরের যে জানালা, এই জানালাগুলো বন্ধ করার জন্য জানালার কাছে যেতেই দেন এক চিৎকার। ওই চিৎকার শুনে সবাই পাশের রুম থেকে দৌড়ে এসে দেখেন তিনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন তাকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়, পরে তাকে জিজ্ঞেস করা হয় যে ঘটনা কি। তখন তিনি বলেন তিনি খোলা জানালাটি যখনই লাগানোর জন্য কাছে গিয়েছেন, তখন তিনি দেখতে পান বড় বড় চুল, দাড়ি, জট পাকানো, দাঁতগুলো অস্বাভাবিক লম্বা এবং ভয়ঙ্কর চেহারা একটা লোক জানালার শিক 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। এবং তিনি এটাও দেখলেন জানালায় যে 2 হাত দিয়ে তিনি শিক ধরে রেখেছেন, তো এই জিনিসটার হাতের নখ অনেক লম্বা, এবং কুকুর, বাঘ বা ভাল্লুক তাদের নখ যেমন হয় ঠিক তেমন নখ। মানুষের নখ যে লম্বা হয় এরকম হয়েছে বিষয়টা এরকম না, মানুষের নখ লম্বা হয় কিন্তু ওরকম হয় না, কিন্তু প্রাণীদের নখ যেমন খুব ধারালো হয়, সূচালো হয়, ওই রকমের নখ। তো এইটা দেখার সাথে সাথেই উনি তো প্রচন্ড ভয় পেয়েছিলেন, কিন্তু আরো ভয়টা বেশি পেয়েছিলেন যখন ওই প্রাণীটি বা ওই অবয়বটি
তার দিকে তাকিয়ে পিঠ ঘুটে টাইপের একটা হাসি দিয়ে ওঠে। তখনই উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। আর এই ঘটনা শোনার পর রবিনের যে বড় ভাই ছোটন, তারপরে তার রবিনের বোন রয়েছে, এরা দুইজনই বলে আমরা তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে জানালা লাগিয়ে দিয়েছি, এখন প্রশ্ন হলো জানালাটি কে খুললো। যাই হোক, তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের সাথে আসলে হচ্ছেটা কি। এর কয়েকদিন পর খুরশেদ আলম মামা আবার চুরিতে বাড়িতে আসেন। তিনি অন্যদিনের মতো রাতের বেলা ওয়াশরুমে যাবেন, তাই ঘরের কোনায় থাকা বাইরের লাইটের সুইচটি বারবার চাপছিলেন। ওই অন্ধকার তো উনি বুঝতে পেরে কিন্তু ওই দিকে লাইট লাগিয়ে দিয়েছিলেন আর কি। তো যাই হোক, আগে লাইট ছিল না, উনি পরে লাইট লাগান আর কি। এখন উনি যে চাপছিলেন লাইটের সুইচটা, কিন্তু লাইটের কিন্তু আলো জ্বলছিল না। এখন ঘর থেকে তো অন্ধকারে লাইটের আলো দেখার কথা, তাই না? তিনি ভাবলেন যে বাল্বটা কেটে গেল কিনা, তাই তিনি দেখার জন্য ঘর থেকে বের হন। যেই না তিনি ঘর থেকে নামবেন, তখন তিনি দেখলেন ছোট কালো কুচকুচে একটা বাচ্চা ঘরের সীমানায় থাকা দেয়ালের উপর দাঁড়িয়ে আছে। মামা প্রথমে ভাবলেন কারো ঘরের বাচ্চা কিনা এটা, তাই তিনি বাচ্চাটিকে উদ্দেশ্য করে ডাক দিলেন এবং বললেন, এই বাবু, কে তুমি? এত রাত হয়েছে, যাও ঘরে যাও। মামা এই কথা বলার পর ওই বাচ্চাটি কোনো কথার উত্তর না দিয়ে বিভৎস এক হাসি দিয়ে দেয়ালের উপর দিয়ে দৌড়াতে থাকে। যখন দেয়ালের উপর দিয়ে দৌড় দেয়, তখন মামা দেখেন মামা এতক্ষণ যাকে বাচ্চা মনে করেছিলেন সেটি আসলে বাচ্চা নাই এখন আর। ওই বাচ্চাটি প্রতিটা কদম ফেলছে আর একটু একটু করে লম্বা হচ্ছে। এভাবে দৌড়াতে দৌড়াতে 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মানুষের রূপ নিল এই বাচ্চাটি এবং আমবাগানের দিকে দৌড়ে চলে গেল। তখন মামা লাইটটি দেখার জন্য বাইরে গেলেন। তিনি গিয়ে অবাক হয়ে যান, তিনি দেখেন ওই বাল্বটি অক্ষত অবস্থায় মাটিতে পড়ে আছে। অবাক এই কারণে হয়েছিলেন, প্রথমত যদি কেউ বাল্বটি চুরি করতো তাহলে তো এখানে রেখে যাওয়ার কথা না। দ্বিতীয়ত তিনি যদি কোনো দেখলেন যে কোনো কারণে বাল্বটি যদি মাটিতে পড়ে যেত তাহলে তো এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা, বেশ শক্ত জায়গায় এটা পড়েছে। আর বাল্বটি ছিল কাচের তৈরি। এই যে এখনকার যে এনার্জি সেভিংস বাল্ব, ওই সময় 2002 সালে কিন্তু এরকমটা ছিল না। ওই সময় যে হলুদ যে এক ধরনের বাল্ব ছিল, ওই কাচের, পাতলা কাচের হলুদ আলো হতো যেটা, সেই বাল্ব ছিল এটা। কিন্তু এই বাল্বটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পড়ে আছে মাটিতে।